এই যে দফায় দফায় আহ ইরানের উপরেও কিন্তু আক্রমণ করেছে, যে 7 ঘন্টা নাকি বিমান হামলা চলেছে ইরানের উপরে। এটা আবার কতটুকু সত্য সেন্টকম বলছে। আবার অনেকেই নিহত হয়েছে ইরানের, আহত হয়েছে 260 জনের বেশি। তো এইগুলো ইরান মানে ইরান বেশি আক্রান্ত হচ্ছে নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বেশি আক্রান্ত হচ্ছে? কারণ আমরা পাল্টে পাল্টে আক্রমণের খবরই পাচ্ছি, আবার নিহত হচ্ছে আহত হচ্ছে সেরকমই খবর পাচ্ছি, আবার পাল্টাপাল্টি হুমকিরও খবর পাচ্ছি। তো সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে সেটা শুনতে চাই। ধন্যবাদ আপা। প্রথমে আমার সহ-আলোচক ফরাজ ভাই এবং আপা আপনাকে সশ্রদ্ধ সালাম, এবং দর্শকবৃন্দ সবাইকে আমার সালাম আলাইকুম। জি, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আগেও আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি, এই যুদ্ধ কিন্তু এই মুহূর্তে শেষ করার কোনো প্রকার সদিচ্ছা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই, এবং উনি এটা মিড টার্ম ইলেকশন পর্যন্ত চালিয়ে যাবে। সুতরাং কিসের উপরে ভরসা করে ইরানের সাথে এই যুদ্ধবিরতি হলো, এটা আমার মাথায় খেলছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প যখনই চুক্তি করে 1 সপ্তাহ যায় না সে চুক্তিগুলো ভঙ্গ করে ফেলে এবং দ্বিগুণ বেগে সে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যেটা আজকে দেখতে পাচ্ছি যে আমি আপনার যে 2টা জাহাজ আক্রমণ হয়েছে, সেই 2টা জাহাজ আপনি প্লেনে যখন আকাশে উড়ে যায় তখন প্লেনে কিন্তু একটা জিনিস থাকে বলে ট্রান্সপন্ডার। ওটা যদি অন থাকে তাহলে রাডার ধরতে পারে যে প্লেনটার অবস্থান কোথায় আকাশে। সেরকম ওদের এই জাহাজে ছিল নেভিগেশন সিস্টেম, এই পানির জাহাজে। এই দুটো ট্যাঙ্কার নেভিগেশন সিস্টেম বন্ধ করে কিন্তু পার হয়ে যাচ্ছিল হরমুজ প্রণালী, কিন্তু আপনার রেভলিউশনারি গার্ড আইআরজিসি ওরা কিন্তু এই দুটাকে ইন্টারসেপ্ট করে, এই তারপরে আক্রমণ করে বসে, এবং আক্রমণ করার পরে কিন্তু প্রচুর ক্ষতিও হয় এটা এই দুটো জাহাজের উপরে। আর যেটা আপনি ফরাদ ভাই বললো যে 5th ফ্লিট এর উপর আক্রমণ করেছে, এটা সত্য। বাহরাইনের 5th ফ্লিটের উপর আক্রমণ হয়েছে এবং ওদের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার ক্ষতি হয়েছে। কতটুকু ড্যামেজ হয়েছে এক্স্যাক্টলি আমরা সেটা বলতে পারবো না। একটা উদাহরণ আমি দিই, আজকে 15 তারিখ, ঠিক এই 11 তারিখ রাত্রে আমি কিন্তু আমার এক বন্ধুকে ফোন করেছিলাম, উনি কিন্তু দুবাই প্রবাসী, উনি বাংলাদেশে বেড়াতে এসছেন। এখন আমি বললাম আপনি কি বাংলাদেশে আছেন না ফিরে গিয়েছেন দুবাইতে? তো উনি আমাকে কি প্রশ্নের উত্তর দিয়েছে জানেন উত্তরটা? বলেছে আমি কি মাথার উপরে বোম পড়বে এই সময় যাবো নাকি? বলে কেন, আবার আক্রমণ শুরু হয়েছে নাকি? বলে আক্রমণ মানেই হুলস্থুল অবস্থা। আপনার কাতারের উপর আক্রমণ, কুয়েতের উপর আক্রমণ, দুবাইতে আক্রমণ, বাহরাইনের তারপরে উপরে। আপনার জর্ডানে আক্রমণ, বাহরাইনে আক্রমণ। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমেরিকা কিন্তু এই সৌদি আরবকে রক্ষা করতে, যে সৌদি আরবের মাটিতে কিন্তু আমেরিকা ওদের প্রায় 1956 থেকে একটা ওদের ট্যাঙ্কার আছে, যেটা আকাশে, ওই ট্যাঙ্কারটাকে বলা হয় স্ট্র্যাটো ট্যাঙ্কার। এটা কেসি যে জিনিসটা আমি দেখছি আরেকবার দেখে নিই, এটা হচ্ছে আপনার KC-135। এবং এই KC-135 কিন্তু এই 2026-এ এটার বয়স হলো 70 বছর পূর্তি। তো তারা এই যুদ্ধে জড়িয়ে তারা কিন্তু অলরেডি 6টা ট্যাঙ্কার হারিয়েছে, 7 নম্বর হারিয়েছে এই কয়েকদিন আগে। এই 7 নম্বর ট্যাঙ্কারটা উড়িয়ে দেওয়া হয়েছে আপনার জর্ডান এয়ার বেসে, যখন ইরান মিসাইল আক্রমণ করে। এবং আপনার এই আক্রমণে কিন্তু আপনি কি জানেন যে এই ইরান যে আক্রমণ করলো এই ট্যাঙ্কার গুলা দুটাতে, ওখানে ভারতীয় ছিল 8 জন, ভারতের 7 জন না 8 জন এরকম একটা একজন সংখ্যা। একজন একজন নিহত হয়েছে, 6 জন আহত হয়েছে, এবং 2 জন হচ্ছে আপনার ইউক্রেনিয়ান সিটিজেন, এবং ওর ভিতরে 4 জনের অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল, গুরুতর অবস্থা। বাকিটা আমরা জানি না কি হবে। এখন এই সমস্ত কিছুর প্রেক্ষাপট কিন্তু আপা একটা জায়গা থেকে শুরু হয়েছে কিছুদিন আগে। এই ঘটনাটা অনেকে হয়তো বলবে না, আমি এখন বলছি আপনাকে শর্টকাটে, আমি বাকি অংশটা পরে বলবো। সেটা হচ্ছে কিছুদিন আগে আরব আমিরাতের যে আপনার মোহাম্মদ বিন জাবের, উনি কিন্তু ঘোষণা দিয়েছে যে আমি ওপেক থেকে বের হয়ে যাব। মনে পড়ে আপনার যে আমি ওপেক আর থাকবো না? যখন ওপেক থেকে কেন বের হয়ে যাবে অনেকে আমরা প্রশ্ন করছিলাম যে উনি কেন ওপেক থেকে বের হয়ে যাবে, কারণ আছে। উনি বলছে যে আমি তো এরকম প্রোডাকশন পাচ্ছি না, আর আমার যে আমেরিকান ডলার আছে আমার কাছে, এই যুদ্ধের ব্যয় আমি কাহাতক দিব আমার পকেট থেকে। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি কান্ট্রিগুলো এটা বহন করছে। এখন দেখা গেল যখনই উনি ডিক্লারেশন দিল যে আমি বের হয়ে যাব, তখনই তেলের দাম কিন্তু বেড়ে গেল। তেলের দাম তখনই বেড়েছে, তার সাথে সাথে কিন্তু এই 2 সপ্তাহ যায় নাই এই আক্রমণটা শুরু হয়। সবকিছু কিন্তু একেবারে কোইন্সিডেন্ট না, এটা কিন্তু একটা পাতানো খেলার অংশ বিশেষ, আমি যেটা মনে করছি। বা আরেকটা জিনিস হচ্ছে, আরব আমিরাত বলেছে যে আমার যদি ডলার শর্টেজ হয়ে যায় তখন আমাকে ডলার দিবে কে? আমি কোথা থেকে ডলার পাবো? তো আমার যে অ্যাসেট গুলো আছে, আমার যে সম্পত্তি আছে,
তখন আরব আমিরাত কনভিন্স করলো আপনার বাকি জিসিসি গালফ কর্পোরেশন কাউন্সিলের দেশগুলাকে, কাতার, আরব, তারপরে কাতার, বাহরাইন, যতগুলো আছে আর কি, সৌদি আরব, এদেরকে, আমাদের তো প্রচুর সম্পদ আমেরিকাতে আছে। শুনবেন কত পরিমাণ সম্পদ আছে? $3 ট্রিলিয়ন। আমরা এই $3 ট্রিলিয়ন সম্পত্তি বেচে দিব। আমেরিকার তখন অবস্থা কাহিল। তখন ডোনাল্ড ট্রাম্প তো উনি হুজুগে পরে যুদ্ধ করতে যায়, হুজুগের বসে, কিন্তু এটা তো হলে হবে না। আপনার তখন আমেরিকার ফেডারেল রিজার্ভ বলল যে ঠিক আছে, না, আমাদের তোমরা যেটা করছো এটা এখন করো না, আমরা তোমাদেরকে সস্তা রেটে ডলার দিব। তো আরব আমিরাত এটাতে রাজি হয়ে গেল আপাতত। আরো কিছু আছে পরে বলবো আপা। ধন্যবাদ। জি, আপাতত রাজি হয়ে গেল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বারবার হুমকি দিচ্ছে, আগেও হুমকি দিয়েছে, এখনো হুমকি দিচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু বন্ধ করে দিবে, খাদ্যের গুদামে আঘাত করেছে। তো এতে করে কতটা নষ্ট, মানে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। এবং বিদ্যুৎ আমরা 300 লক্ষ বস্তু তো আগেই বলেছে, এখন মনে হয় 2-3 দিন আগের কথাই ছিল যে 300 লক্ষ বস্তু, কিন্তু এখন তো আরো বেশি লক্ষ বস্তু। তো সেক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত এখন ইরান? বিদ্যুৎ কেন্দ্র আঘাত করা আর নিউক্লিয়ার অ্যাটাক করা অলমোস্ট বর্তমান যুগে একই কথা। কারণ আপনি একটা লাইফ সাপোর্ট জিনিসটাকে বন্ধ করে দিবেন, তাহলে তো একটা মানুষ মারা যাবে। তো এখন ইলেকট্রিসিটি হচ্ছে সিকিউরিটি অফ দ্য কান্ট্রি অ্যান্ড লাইফ অফ এ বডি, অফ এ নেশন রাদার। সুতরাং সেই হিসাবে আপনি বিদ্যুৎ কেন্দ্রের উপর আক্রমণ করলে ইরান কিন্তু এটা ছেড়ে দিবে না। তো ইরান তো পাল্টা আক্রমণ করবে, তো তারাও তো অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার ডিস্যালিনাইজেশন প্রজেক্ট গুলা, যেগুলা এই পানি বিশুদ্ধকরণ প্রকল্প, ওগুলা কিন্তু এখনো ইরান আক্রমণ করেনি। যতই আমেরিকা কথা বলুক, এগুলো সত্য নয়, কিন্তু এবার করবে যদি ওদের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন আপা। ধন্যবাদ।